তার যে মৃত্যু হয়েছে এখনো মনে হয় চলচ্চিত্র থেকে বা তার ভক্তদের কাছ থেকে চোখের আড়াল হয়ে গেছে, কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু আছে। ও যদি নিচেও কোনো দিন টান দিতে 100 না 120-30, মানে সুরা পড়তে পড়তে গলা শুকায় তো আর কি। ইলিশ মাছের ডিম আর পাতলা গরম ডাল দিয়া ভাত খাবে। আমার মানে আসলে ভাগ্য হয়নি সালমান শাহর প্রথম ছবিতে কাজ করার ভাগ্য হয়নি আমার, সোহান ভাইয়ের কেয়ামত সে কেয়ামত। তার পরবর্তীতে কয়েকটা ছবির পর টুকটাক আর সব আর্টিস্টের সাথেই তো কাজ করছি, বুঝছেন না? তো অনেক সময় হয়। আর ওই সময়টার মধ্যে কিন্তু আমি মূলত মূল আর্টিস্টের চরিত্র খুব কম করছি, ফাইটার হিসেবে কাজ করেছি। এবং ওই ফাইটের মধ্যে দু একটা ডায়লগ থাকলে আমাকেই দিত। অমায়িক একটা লোক ছিল, মানে স্বপ্নের নায়ক যাকে বলে। আসলে সালমান এমন একটা, মানে কি বলবো, সালমান এমন একটা জিনিস যে তার যে মৃত্যু হয়েছে এখনো মনে হয় না, চোখে ভাসে তো। সে হয়তো আমাদের চলচ্চিত্র থেকে বা তার ভক্তদের কাছ থেকে চোখের আড়াল হয়ে গেছে, কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু আছে, ঠিক আছে। আর আমারে খুব প্রশংসা, আমারে মানে আমাদের গ্রুপটারে, এবং আমারে মামা মামা বলে ডাকত, ঠিক আছে। কোনো সময় যদি শুটিং হচ্ছে, দুপুরবেলা ব্রেক দিছে, মামা গাড়িতে উঠেন তো চলে, হ্যাঁ, ওর বাসায় নিয়ে গেছে ইস্কাটন নিয়ে, মামা কী খাবেন, এই খাবেন ওই খাবেন, ফ্রিজেতে জিনিস টিনিস বাইর করে, একটু রেস্ট নেই, ফাইট করছি, একটু ঠান্ডা এসি খান, জুস টুস আছে খান, আর কি খাবেন, এই আড্ডার আবার চলে আসতাম। কি একটা ছবি, আবার নামটা এখন খেয়াল আসতেছে না, এই 3 নম্বর ফ্লোরে শুটিং করতেছি, এন্ড ক্লাইম্যাক্স। তখন একটা শট, উপর থেকে লাভ দেওয়ার একটা শট, 3 নম্বরে একটা উপরে বড় করিডোর, লাইট টাইট অনেক হাইট, কিন্তু ওইখানতে ড্রাইভ করবে নিচে। তো এর মধ্যে আমি মোড়ার উপরে বসা, পিছনের তাইস আমার ঘাড়ে হাত দিয়া দেখি সালমান কয়, মামা শটটা আমি ডাইরেক্ট দিই। হ্যাঁ, পাগল হয়ে গেছিস নি, এই উপরেতে দিবি, তুই হলে দেশের একটা সম্পদ, সুপারস্টার, তোর কত ছবি পরিচালকের প্রযোজকের তুই আটকে রাখতে চাস, বেটা পায়াতে না মামা, এত কত উপরেতে লাভ দিছি আমি করতে কি লাভ দিছ জানি না, এখানে কিন্তু ক্যামেরা অ্যাকশন প্রিপারেশন নিয়ে পড়তে হয়, ওখানে তুই দিয়ে দিস। মামা আমি পারু, আমি এক কাজ কর, আমারে বলিস না, ওস্তাদ রে বল, আমার সদ্য ওস্তাদ মুসলিম ভাই ফাইট ডিরেক্টর, মুসলিম ভাইরে বল। গেছে, মুসলিম ভাইও না করছে, ডামি দিয়েই দিব, স্টেটমেন্ট তো আছেই রেডি, আমি দিব। আচ্ছা যা দে। পরে ক্যামেরা ট্যামেরা লাগাইছে, আমরা আবার ঠিকভাবে, তখন তো খড়ের বস্তা দিতাম, এখন তো ফ্লোর ম্যাট মুট ফোম টম হয়েছে, তখন খড়ের বস্তা ঠিকঠাকভাবে দিয়ে আরও বড় কইরা দিছি, যদি বাইরে পড়া যায়। আর খুব মানে ফ্রুট ফাট করতো, তো একদিকে বসে থাকতো না, অস্থির আর কি। হ্যাঁ, ক্যামেরা অ্যাকশন দিয়ে দিল, সবাই সেটে তালি মারলাম। হাতটা ধরে আহেন, গাড়ি খুলে যে ওই গাড়িটা বসেন। কই বসবো? আরে বাসায় যাব। আরে উঠেন না, একটু সামনে যাব, বেশি টাইম লাগবে না। গাড়িতে উঠায় দিল টান, ফার্ম গেট পার হয়ে এদিক পার হয়ে ওই মিরপুরের দিক চললো, আমিনবাজারের দিক। মামা কই যাও তুমি? মামা আমার নামায় দাও, আমি যাত্রাবাড়ি যাবো মামা, রাইত হয়ে গেছে। আরে বেশিক্ষণ লাগবে না, এই সামনেই তো। কইতে কইতে সাবার ছেড়ে গেছে, ওই কিন্তু খুব স্পিডে গাড়ি চালাইতো। ও যদি নিচেও কোনো দিন টান দিতে 100 না 120-30, মানে সুরা পড়তে পড়তে গলা শুকায় তো আর কি।
সামনে বর্ষা, সাভার পার হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পার হয়ে সোজা যাচ্ছে। মামা আসলে কই একটু বলো, উঠেই তো গেছি, অনেক দূর তো চলে আসছি। কয় মামা আজকে সারাটা দিন মনে চাইছে ইলিশ মাছের ডিম আর পাতলা গরম ডাল দিয়া ভাত খাবো। এইখানে কই? কয় আরিচা, আরিচা ঘাটে। এই আরিচা ঘাটে যায় এক হোটেলে এমনি ক্যাপ ট্যাপ পরা, মাস্ক। আমি তো আর ক্যাপ ট্যাপ নাই, আমারে হোটেল বয়রা চিনছে, আরে মামা অভিনয় করে এই সেই, আমার খেয়াল করা হিরোরে দেখে ফেলাইছে। যাই হোক, কইছে কি ওরে কয়েটো না, তো পাটাটনের হোটেল তো, আরিচা হোটেলগুলো আগে ছিল না, ওই বাস টাস দিয়া। হ্যাঁ, তো একটা কোনায় বৈশা আসছে, ক্যাশের থেকে লোক আসছে, কী খাবেন স্যার? সবচেয়ে বড় ইলিশ মাছের ডিম কয়টা আছে? কয় 5-6 পিস আছে, বাইর করো। ওই হোটেলের মধ্যে কিন্তু আবার ডিপ ফ্রিজ থাকতো, মাছ থাকতো, এগুলো থাকতো। তো বড় বড় ইলিশ মাছের ডিমগুলা বের করলো, বের করে ওইখানে ধুয়া টুয়া মশলা টসলা দেওয়া ফ্রাই করলো। ফ্রাই করে বললো ডাল না থাকলে ডাল পাকাও। কয় না মামা ডাল আছে। কয় তাহলে গরম দাও। গরম দিল ডাল, ইলিশ মাছের ডিম পাতলা ডাল দিয়া মামু বাইগনা খাইলাম, খুব খাইলাম। আমি একটা ডিম খাইছি, একটা ডিম বলতে 2 পিস, আর ওই প্রায় 6-7 পিস খাইয়া ফেললো। কয় মামা সারাটা দিন মনটা ভইরা গেল মামা। যাই হোক, বিল দিতে আইলো, বইটা 10,000 টাকা ওই আমলে। আমি কই কী দিতেছ? মনের তো বড় কিছু নাই মামা, মনটা ভইরা খাইছি, খুব টানতেছিল যে আরিচা আইসা। আর আরিচার ডাল কিন্তু একদম পাতলা পানির মতন থাকে, আর খুব প্রিয় খাবার ইলিশ মাছের ডিম আর ডাল দিয়া। তখন মনে হইল আর কি, 10,000 টাকা দিল, দেয়া বাকি 5-6 জন স্টাফ ছিল, ওদের আবার 100 টাকার বান্ডিল থেকে 200 করে বকশিস দিয়া। এই যে একটা সালমান মানে তো যাতা ব্যাপার না, এত বড় একটা সুপারস্টার, সে কোন হোটেলে যায় খাইছে, তার ভিতর কোনো হিংসা বিবাদ কিচ্ছু ছিল না, কাছের থেকে দেখছি তো। এবং আমার চলচ্চিত্রে আমার জানা মতে সে অনেক ফ্যামিলিরে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করত। হ্যাঁ, কার বাচ্চা স্কুলে ভর্তি করতে হবে, কার সংসারে টাকা নাই, কার বাড়ি ভাড়া জমা গেছে, নীরবে দিত। তো এখন এগুলা মানে কি বলবো আর কি, যুগে যুগে আসে আবার চলেও যায় আর কি। সব সুপারস্টারের সাথেই, নায়িকা যারা সুপারস্টার সবার সাথেই তো করছে, তাই না? আপনি দেখেন সালমান এমন একটা হিরো ছিল যে আমাদের শাহনাজ ম্যাডাম নামে এক হিরো ছিল, সত্যের মৃত্যু নাই, মানে টাকার বস্তা নিয়ে প্রযোজক ঘরে গেছে। একদিকে আলমগীর সাহেব, একদিকে শাবানা, একদিকে সালমান, একদিকে শাহনাজ, ঠিক আছে। আমার কাছে মানে ব্যক্তিগত হয়তো অনেকে আমার এই কথাটা শুনলে হয়তো খারাপ ভাববে না, আমার একটা মনের কথা থাকতেই পারে। আমার কাছে কেন জানি মনে হয় যে স্বয়ং বিধাতা সালমান শাবনূর জুটি হবে বিধায়ী এই বাংলাদেশে এরম একটা জুটির সৃষ্টি হয়েছিল, সালমান আর শাবনূর। সালমান শাবনূরের যতগুলো আমি দর্শক হিসাবে বলি ছবি দেখেছি, মানে ছবির ভিতরে চলে যেতাম ওদের যখন রোমান্টিক দৃশ্যগুলো থাকতো, তাদের চোখের খেলা, তাদের চাহনি, তাদের মায়াবী চেহারা, যে যে সময় ডিরেক্টর চাইছে ওইটাই আমার মনে হয় যে ডিরেক্টর বলে না, হ্যাঁ, যে ডিরেক্টর বলে না বাবা তুমি 100-র মধ্যে 80 দিও, এটাই আমি খুশি না, তারা 100-র মধ্যে 120 দিছে। হ্যাঁ, আপনি দেখেন আজকে আহারে একটা ছবি কইরা কয় আমরা সুপারস্টার, নিজেরই চেনে না, আয়নাতে দাঁড়াইলে ওই নিজেরই কি কিন্তু চেনে না, অথচ ওরা সুপারস্টার। সুপারস্টার এত সহজ, কথা বলবে, স্ক্রিনে কথা বলবে। আজকে কত বছর সালমান মারা গেছে, ইন্ডাস্ট্রিজ একটা সালমান শাহ বানাতে পারছে?
একটা শাবনূর বানাতে পারছে, একটা মৌসুমি বানাতে পারছে, একটা পূর্ণিমা বানাতে পারছে। যারা আছে এরা সুপারস্টার, বিশাল ব্যাপার। তারা দোয়া করে তোমরা বড় হও, তোমরাও তাদের মতন হও। আমাদের জীবন আর কয়দিন আছি আর কি, দেখে যাব আর কি। এই তো আমি আমার বাড়িতে ড্রয়িং রুমে আমরা ফ্যামিলি, আমার ভাগ্নির না ভাতিজির বিয়ের একটা কথা চলতেছে, তো ওইটা আমরা ফ্যামিলিরা বসছি। আমার গায়ে একটা হলুদ টি শার্ট পরা, লুঙ্গি পরা, আমার মা, সবাই বসা। হঠাৎ খবরটা পাইলাম যে সালমান মারা গেছে। আমি তো, সালমান মারা গেছে? কোন সালমান? আমাদের আবার এক রিলেটিভ আছে, ওনার নামও ওই সালমান মারা গেছে। আরে না কমল ভাই, আপনাকে হিরো সালমান মারা গেছে। ওই সময়টার মধ্যে আমি সোফার মধ্যে যে বসা, আমার পরবর্তীতে আমার ছবিটা দেখাইছে, ওই আমার একটা ছবি তুলছিল ওই সময়টায় বাসায়, খয়েরি কালারের লুঙ্গি, হলুদ কালারের একটা টি শার্ট পরা। মানে আমি ছবি দেখে আমার কাছে মনে হইলো যে আমি যখন দেখছি ছবিটা, যে আমি জীবিত না, আমি একটা লাশ। মানে এমন আমি হয়ে গেছিলাম। কী রে, শুটিং করলাম তার আগের দিন না মৃত্যুর আগের বা ওর আগের দিন একসাথে শুটিং করলাম এই ৮-৯ করিডোরে। মজিবর ভাইয়ের ছবির শুটিং। মজিবর ভাইয়ের নামে এক ডিরেক্টর ছিল আমাদের এখানে, ববিতা আপা ছিল, সালমান, ওর সাথে আমরা এইখানে শুটিং করছি, ফাইট করছি। হ্যাঁ হ্যাঁ, কী করে সালমান মারা গেল। আমি বাড়িতেই বের হইনি ৩-৪ দিন। মানে আমার পাটা মনে হয় যে অবশ্যই, কারণ কক্সবাজার শুটিংয়ে যেতাম, শুটিংয়ের ফাঁকে এই যে ফাইজলামি চ্যাংরামি, শুটিংয়ের ফাঁকে মামা ওই আইসা বলেন স্যুপ খাবো নে, এটা খাবো নে। খুব খরচালা লোক ছিল, বুঝছেন, হার্ট খুব বড় ছিল। তো এই যে লাইফের এগুলা, এখন কি বলবো, আল্লাহর কাছে নামাজের সময়ও দোয়া করি সব মৃত্যু ব্যক্তির নামে, এবং আমাদের সালমান ওপারে যেখানেই থাকুক আল্লাহ ভালো রাখুক, সে জান্নাতবাসী হোক, এই দোয়াই করি আর কি। আসলে মানুষের ভেতরের খবরটা তো জানতাম না, উপর থেকেই আমরা দেখতাম। আর খুব আনন্দ ফুর্তিভাবেই কাজকামগুলো করতো, যে তার ভিতরে কোনো দুঃখ আছে বা কিছু, এগুলো তো আর বুঝতে পারতাম না। এটা একমাত্র সৃষ্টিকর্তাই জানে তার মৃত্যুটা কিভাবে হয়েছে। আর সালমান যদি আত্মহত্যা করেই থাকে, এইটা সে তো আত্মহত্যা করে চলে গেছে, দেশ জাতির সাথে সে একটা বেইমানি করে গেছে। এই সালমান এত বছরে কেউ বানাতেও পারলো না, আসলোও না, তো তুই কেন গেলি? তার অনেক কিছু দেওয়ার ছিল না। বহুদিন আগে আমি সিলেট গেছিলাম, তার কবরও জিয়ারত করে আসছি পাহাড়ের উপরে। আউলিয়াদের সাথে তার হয়েছে, এই ভাগ্য আর কয়জনের হয়?